বিদ্রোহী কবিতার কিছু অংশ অর্থাৎ শুরুর দিকের কিছু অংশ আমি আপনাদের চর্চা করে দেখাবো যে কিভাবে আপনারা বাড়িতে বসে এগুলো চর্চা করতে পারেন, ঠিকঠাক উচ্চারণ করে চর্চা করতে পারেন, যে চর্চাগুলো নিয়মিত করলে আপনাদের উচ্চারণের জড়তা অনেকখানি কমে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা যদি আমাদের উচ্চারণের জড়তা দূর করতে চাই, শুদ্ধ উচ্চারণে সুন্দর বাচনভঙ্গিতে কথা বলতে চাই, তাহলে অবশ্যই আমাদের নিয়মিত চর্চার মধ্য দিয়ে যেতে হবে। এমন এমন কিছু লেখা বা কবিতা আমাদের আবৃত্তি করতে হবে বা পড়তে হবে বা চর্চা করতে হবে যেগুলোর মধ্যে কঠিন কঠিন শব্দ রয়েছে। ঠিক আছে, আজকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খুবই বিখ্যাত একটি কবিতা, যে কবিতাটি আমাদের সকলেরই খুবই পছন্দ, সেটা হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী কবিতার কিছু অংশ অর্থাৎ শুরুর দিকের কিছু অংশ আমি আপনাদের চর্চা করে দেখাবো যে কিভাবে আপনারা বাড়িতে বসে এগুলো চর্চা করতে পারেন, ঠিকঠাক উচ্চারণ করে চর্চা করতে পারেন, যে চর্চাগুলো নিয়মিত করলে আপনাদের উচ্চারণের জড়তা অনেকখানি কমে যাবে। আমার এখনও মনে পড়ে আমি যখন আবৃত্তি চর্চা করতাম তখন প্রায় প্রতিদিন দেখা যায় কি আমি বিদ্রোহী কবিতা আবৃত্তি করছি, নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করছি, দুর্মর আবৃত্তি করছি, অর্থাৎ যেগুলোর মধ্যে জোর আছে, কঠিন কঠিন শব্দ রয়েছে, সেগুলো আমি আবৃত্তি চর্চা করতাম। তো আপনাদেরকেও আসলে সেই পথ দিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আর কথা না বাড়াই, শুরুতেই বিদ্রোহী কবিতার যে অংশটুকু শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করবার চেষ্টা করব, সে অংশটুকু একটু ভালো করে বুঝে নিই। কারণ বিদ্রোহী কবিতায় বিভিন্ন পৌরাণিক বিভিন্ন গল্পের ব্যাখ্যা রয়েছে, বিভিন্ন শব্দ রয়েছে, বিভিন্ন আরবি ফার্সি ভাষার ব্যবহার রয়েছে। এগুলো একটু ভালো করে বোঝা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা আবৃত্তি করতে চাই। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা একটু ভালো করে বুঝে নিই, তারপরে শুদ্ধ উচ্চারণে কিভাবে আবৃত্তিটা করতে হবে, চর্চা করতে হবে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনার আগে এটা একটু ছোট্ট করে জেনে রাখা খুবই দরকার যে কেন কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন, তাকে কোন কোন বিষয়ে প্রভাবিত করেছিল। সাধারণত রাজনৈতিক প্রেক্ষাপট বা সামাজিক প্রেক্ষাপটের কথা যদি বলি, তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর যে সামাজিক এবং রাজনৈতিক যে পরিবর্তন ঘটেছিল, তার সঙ্গে রয়েছে রাশিয়ার বলশেভিক বিপ্লব, এগুলো খুব প্রভাবিত করেছিল। তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশদের যে শোষণ, তার বিরুদ্ধে ভারতীয় উপমহাদেশের মানুষেরা যেভাবে আন্দোলন করেছিল স্বাধীনতার জন্য, সেই জিনিসটাও কিন্তু কবিকে প্রভাবিত করেছিল। পাশাপাশি তুরস্কে কামাল পাশার উত্থান, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কবি কাজী নজরুল ইসলামকে উজ্জীবিত করবার জন্য। পাশাপাশি কবি কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত জীবন, টানাপোড়েন, প্রেম, বিরহ, সব কিছুই কিন্তু প্রভাবিত করেছিল। এবং এই কবিতাটি পুরোটা পড়লে কিন্তু আমরা সেটার ছোঁয়াটাও কিন্তু পাবো। এবং 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় কবিতাটি প্রথম প্রকাশিত হয় এবং প্রথম প্রকাশিত হবার পর দারুণ সাড়া ফেলে কবিতাটি। যাই হোক, এতটুকু জানলেই আমাদের জন্য যথেষ্ট। বন্ধুরা, এবার বিদ্রোহী কবিতার শুরুর যে অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব এবং আবৃত্তি করব, সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। অর্থাৎ বলবীর, হে বীর, তুমি বলো যে তোমার উন্নত শির, তোমার শির উন্নত, তুমি সাহসী একজন যোদ্ধা। ব্যাপারটা এরকম আমরা ভেবে নেব অবশ্যই। শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। শির নেহারি আমারি মানে কি, আমার শির দেখে, আমার উন্নত মস্তক দেখে, আমার সাহসী মস্তক দেখে, সাহসী শির দেখে নত শির হয় ওই শিখর হিমাদ্রির। ওই পর্বতের যে চূড়া, পর্বতের যে শিখর, সেটাও মাথা নত করে। অর্থাৎ আমার যে সাহস, আমার যে বীর্য, আমার যে সম্ভাবনা, সব কিছু দেখে নত শির নত করে ওই হিমালয়ের চূড়া, ওই পর্বতের চূড়া আমার সাহস দেখে শির নত করে। অর্থাৎ এই যে এই শির বা এই যে উন্নত মস্তক, এটা অদম্য সাহস, আত্মমর্যাদা এবং বিদ্রোহীর প্রকৃত পরিচয়। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি। মহাবিশ্বের যে মহাকাশ, সেটাকে ফেড়ে মানে ছেদ করে, ছিঁড়ে
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারাকে ছেড়ে অতিক্রম করে ভূলোক দুলোক গোলোক ভেদিয়া। ভূলোক মানে হচ্ছে পৃথিবী, দুলোক মানে হচ্ছে কি স্বর্গ, এবং গোলোক মানে হচ্ছে বিষ্ণু বা কৃষ্ণের বাসস্থান, এটাকে বোঝানো হয়েছে। খোদার আসন আরস ছেদিয়া, খোদার যে আসন যে আরস সেটাকে ছেদ করে উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর, মানে এই পৃথিবীর বিস্ময় হয়ে আমি উঠিয়াছি। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর, অর্থাৎ আমার কপালে যুদ্ধের দেবতা রুদ্রের সে বিজয় চিহ্ন, সেই তেজ, সেই সাহসিকতা জল জল করছে, যেন একেবারে রাজটিকা, যেন সেই দীপ্তমান বা দীপ্যমান এক রাজটিকা। ঠিক আছে। বলবীর আমি চির উন্নত শির, বলবীর যে আমার শির সবসময় উন্নত, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, দুর্দম মানে আমাকে জয় করা যায় না অত সহজে, আমি দুর্বিনীত, আমার কোনো বিনয় নেই, আমি নৃশংস, এটা মানে তো বোঝাই যাচ্ছে। মহাপ্রলয়ের আমি নটরাজ, হ্যাঁ নটরাজ বলা হচ্ছে আসলে শিবকে, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। এখানের মধ্যে কিছু পৌরাণিক গল্প আছে, যেমন হচ্ছে মহাদেব শিব মহাপ্রলয়ের সময় তাণ্ডব নৃত্য নেচেছিল, গজাসুর এবং কালাসুরকে বধ করেও তিনি তাণ্ডব নৃত্য নেচেছিলেন, এবং এই তাণ্ডব নৃত্য কলার উদ্ভাবক হিসেবে তাকে শিবকে নটরাজ বলা হয়। ঠিক আছে। তো মহাপ্রলয়ের আমি নটরাজ, হ্যাঁ এই হচ্ছে বিষয়। আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। অনেকে এই অভিশাপ পৃথ্বীর এই কথাটিকে বলে যে পৃথিবীর অভিশাপ। ব্যাপারটা আসলে ঠিক সেরকম নয়, এখানের মধ্যেও কিন্তু একটা গল্প আছে। তো এই গল্পটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে হিন্দু পুরাণের অত্যাচারী রাজা ছিলেন বেন, এবং বেন এতটাই অত্যাচারী ছিলেন যে তার সময় বিভিন্ন হিন্দুদের যে পূজা আর্চা, হ্যাঁ বিভিন্ন যজ্ঞ, ঠিক আছে, এগুলো একেবারেই বন্ধ ছিল। হ্যাঁ, তো ঋষিরা তাকে আসলে হত্যা করে, অত্যাচারী রাজা বেনকে হত্যা করে। তো রাজা বেনের ডান বাহু থেকে জন্ম নেয় পৃথ্বী, এবং এই পৃথ্বী পরবর্তীতে সেই সময়ে শাসক হিসেবে আবির্ভূত হন, এবং তাকে যে ঋষিরা তাকে শাসক হিসেবে গ্রহণ করে। এবং পৃথ্বীর অভিশাপ কথাটা আসলে অন্যায়, অনাচার, অত্যাচার, শোষণ সব কিছুর বিরুদ্ধে এক ধরনের প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়, যে আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এগুলো তো বুঝতেই পারছি, এগুলো বোঝানোর কিছু নেই। আমি মানি নাকো কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা বলা হয়েছে, টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। এখানে একটা ছোট্ট গল্প আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। ভীম এটা পুরাণের একটা চরিত্র। ভীম হচ্ছে পঞ্চ পাণ্ডবদের একজন। ভীম কুন্তির গর্ভে এবং বায়ুর ঔরসে জন্ম নেয়, এবং দুর্যোধন নামে একজন ব্যক্তি তাকে হত্যা করার জন্য তার খাবারে বিষ মিশায়, এবং বিষ মিশিয়ে অজ্ঞান করে তাকে পানিতে ফেলে দেয়। অর্থাৎ দুর্যোধন ভীমকে হত্যা করার উদ্দেশ্যে তার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে অজ্ঞান করে পানিতে ফেলে দেয়, এবং পানিতে নাগরাজ বাসুকীর কৃপায় বা দয়ায় ভীম বেঁচে যান এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসেন। কবি কাজী নজরুল ইসলাম ভীম ভাসমান মাইন, এই যে ভীমের যে সাহসিকতা, ভীম যে শক্তিশালী হয়ে ফিরে এসেছে মাইনের মতো, এটাই আসলে এভাবে করে কবি বোঝাতে চেয়েছেন। ভীম ভাসমান মাইন, যে আমি সেই মাইনটা সেই ভীমের মতোই শক্তিশালী। আমি ধূর্যটি, আমি এলেকেশে ঝড় অকাল বৈশাখীর। সাধারণত ধূর্যটি বলা হয় হিন্দুদের একজন অন্যতম দেবতা শিবকে বলা হয় ধ্বংসের দেবতা। ঠিক আছে। তো এলোকেশে ঝড় অকাল বৈশাখীর যে একটা ধ্বংসযজ্ঞ, সেটাকেই আসলে বোঝানো হয়েছে। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। ঠিক আছে, বিশ্ববিধাত্রীর
আমি সুত, সুত মানে কি? সুত মানে হচ্ছে পুত্র, অর্থাৎ আমি বিধাতার পুত্র, এটাই বোঝানো হচ্ছে যে আমি বিদ্রোহী সুত, সুত বলতে হবে, সুত না, বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মমশির। আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি ঝঞ্ঝা মানে ঝড়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যা পাই তা চূর্ণ করে দিই। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি জীবনের আনন্দে মুক্ত। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, এগুলো বিভিন্ন সঙ্গীতের বিভিন্ন রাগিনী। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, বিভিন্ন রাগ রাগিনী বোঝানো হচ্ছে। আমি চলচঞ্চল ঠমকি ছমকি, ঠমকি ছমকি সাধারণত নৃত্যের যে বিভিন্ন ভাব ভঙ্গি রয়েছে সেগুলো বোঝানো হচ্ছে। পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিনদোল, আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এমন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, এগুলো তো বোঝা যাচ্ছে আশা করি যে আমি শত্রুর সঙ্গে গলাগলি করি, আবার মৃত্যুর সঙ্গে আমি পাঞ্জা লড়ি। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ঝড়। আমি মহামারী, আমি ভীতি এই ধরিত্রীর, আমি মহামারী, আমি এই ধরিত্রীর, এই বিশ্বের, এই বসুন্ধরার ভয়। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। আমি শাসন, আমি আবার ত্রাসন মানে আমি ত্রাস সৃষ্টি করি। আমি সংহার, সংহার মানে আমি ধ্বংস করি, বিনাশ করি। আমি উষ্ণ চির অধীর, আমি অস্থির, আমি উষ্ণ, আমি অস্থির সবসময়। তো এই অংশটুকুই আসলে আমরা প্রিয় বন্ধুরা আবৃত্তি করবার চেষ্টা করব। আশা করি যতখানি আমি আলোচনা করেছি আপনারা একটা ধারণা পেয়েছেন, এবং এই ধারণার উপর ভিত্তি করে আমরা এই কবিতাটি একটু আবৃত্তি করব, উচ্চারণগুলোকে ঠিক রেখে আবৃত্তি করব এবং বারবার আমরা চর্চা করব। আর আপনারা যখন ভালো করে বুঝে যাবেন তখন আসলে এই ভিডিওটা না দেখলেও হবে, আপনারা সুন্দর মতো করে এই কবিতার যে অংশটুকু আলোচনা করেছি এটা আবৃত্তি করতে পারবেন। এবার পুরো কবিতাটি আমরা একটু শুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করি বা আবৃত্তি করবার চেষ্টা করি। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি ফাড়ি ফাড়ি, হ্যাঁ, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ছাড়ি, সারি আবার না কিন্তু, ভুলক দুলক গোলক ভেদিয়া, ভেদিয়া উচ্চারণ করতে গিয়ে অনেকে বলে বেদিয়া, না ভ, এভাবে ভেদিয়া ভেদিয়া, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, সেদিয়া আবার না কিন্তু, উঠিয়াছি চির বিস্ময়, বিস্ময় না কিন্তু বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর বিধাত্রীর বিধাত্রীর বিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্দম, দুর্বিনীত দুর্বিনীত, নৃশংস নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর পৃথ্বীর, আমি অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি অনিয়ম ও শৃঙ্খল। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরা ডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশ, অ্যালোকেশ না আবার কিন্তু এলোকেশ, এভাবে এলোকেশে ঝড়, ঝড় উচ্চারণ করতে আবার জ্বর না, ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত, এটা কিন্তু সুত না, সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মমশির। ঠিক আছে,
তো আবৃত্তি করবার সময় প্রত্যেকটা উচ্চারণ আপনাকে অবশ্যই স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। অনেকে বলে বলবীর বল উন্নত মমশির, উচ্চারণগুলো ভুল হয়ে যাচ্ছে, সে আবৃত্তি করে যাচ্ছে না। প্রত্যেকটা উচ্চারণ কবিতার সৌন্দর্য, এবং স্বাভাবিকভাবেই কবিতার মধ্যে যে বীর রস রয়েছে, উদ্দীপনা রয়েছে, উৎসাহ রয়েছে, সেটা কণ্ঠে অবশ্যই ধারণ করতে হবে। আপনি খুব ম্যারমেরে বলবীর বল উন্নত মমশির এভাবে আবৃত্তি করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এর পরের অংশটুকুতে যাই। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি। ঝঞ্ঝা উচ্চারণ করতে গিয়ে অনেকে বলে জঞ্জানা, ঝঞ্ঝা। আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগলে ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানোট, আমি হিন্দোল। তারপরে যে আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিন দোল। আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এমন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, ঝঞ্ঝা না ঝঞ্ঝা, ঠিক আছে? আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, অধীর না কিন্তু, হ্যাঁ, বলবীর, আমি চির উন্নত শির। আসেন আমরা এবারে পুরো কবিতাটি আবৃত্তি করবার চেষ্টা করব, অবশ্যই দম নিয়ে, এবং বিদ্রোহের যে ভাব রয়েছে সেই ভাবটাকে মনের মধ্যে লালন করে আমরা এটা আবৃত্তি করবার চেষ্টা করব। বলবীর বল উন্নত মম শির, শিরে নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি ভরাতরি করি ভরাডুবি, আমি ভরাতুরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকালে বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগলের ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানোট, আমি হিন্দোল। আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিন দোল। আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এমন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির। তো বন্ধুরা, কবিতাটি আবৃত্তি করবার সময় প্রত্যেকটা উচ্চারণ ঠিক রেখে আপনি আবৃত্তি করবেন। অনেকে বলে যে এত ধীরে ধীরে আবৃত্তি করছেন কেন? যেহেতু আমাদের উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ, এবং এই উচ্চারণের জড়তা দূর করতে গেলে অবশ্যই আপনাকে ধীরে ধীরেই আবৃত্তি করতে হবে। হ্যাঁ, অনেকে হয়তো এটা খুব দ্রুত গতিতে আবৃত্তি করেছেন, এটা তাদের বিষয়, কিন্তু আমরা যেহেতু উচ্চারণ নিয়েই কাজ করছি, আমাদের যতখানি গতি প্রয়োজন ঠিক ততখানি রেখে উচ্চারণগুলো যেন স্পষ্ট হয়, সেটাই হবে মূল লক্ষ্য বা মূল ফোকাস, ঠিক আছে? তো প্রত্যেকটা উচ্চারণ ঠিক রেখে আপনারা যদি নিয়মিত এই কবিতাটি আবৃত্তি করে যান, তাহলে অবশ্যই আপনাদের উচ্চারণের জড়তা যেমন ঠিক হবে, উচ্চারণ যেমন স্পষ্ট হবে, কণ্ঠটা
কণ্ঠটাও কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে। আমি দেখেন আবৃত্তি করবার সময় কিন্তু গলা ছেড়ে আবৃত্তি করেছি। আপনি যদি বলেন বলবীর বল উন্নত মমশির, তাহলে কিন্তু আপনার গলাকে ছাড়তে হবে, বলবীর বল উন্নত মমশির, তাহলে আপনার কণ্ঠটা খুলবে এবং আপনার কণ্ঠটাও কিন্তু আরও বেশি ভরাট এবং সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং বাড়িতে অবশ্যই বিদ্রোহী কবিতাটি চর্চা করবেন। আমি জানি অনেকেই করবেন, কারণ বিদ্রোহী কবিতাটি আমাদের ভালোবাসার অংশ, আমাদের আবেগের অংশ এবং যে কোনো আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণার অংশ আমাদের এই বিদ্রোহী কবিতাটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।